গণভোটের মাধ্যমে জুলাই সনদ বাস্তবায়নে একমত রাজনৈতিক দলগুলো। তবে গণভোটের সময়, ভিত্তি ও পদ্ধতি নিয়ে রাজনৈতিক ঐকমত্য হয়নি। এদিকে আগামী 15 অক্টোবর জুলাই জাতীয় সনদ স্বাক্ষরের সিদ্ধান্ত নিয়েছে সরকার। সনদ নিয়ে এখনও যেসব প্রশ্ন তৈরি হয়েছে সেসব প্রশ্নের উত্তর খুঁজতে চাই আজকের বুলেটিনে। জানাবো রাজনৈতিক দলগুলোর অবস্থান। সঙ্গে আছি আমি হাসিব বিল্লাহ। গত বুধবার 7 মাসের সংলাপের ইতি টেনেছে জাতীয় ঐকমত্য কমিশন। এই ঐকমত্য কমিশন এক নজরে আমরা দেখে নিতে চাই যা হয়েছে গণ অভ্যুত্থানের পর। মূলত বেশ কিছু সংস্কার কমিশন গঠন করা হয়, তার মধ্য থেকে 6টি সংস্কার কমিশনের থেকে 84টি প্রস্তাব নিয়েই মূলত এই ঐকমত্য জুলাই জাতীয় সনদ হতে যাচ্ছে। সেখানে মূলত সংবিধান, নির্বাচন ব্যবস্থা, বিচার বিভাগ, জনপ্রশাসন, দুদক এবং পুলিশ সংস্কার কমিশন, তারা সেই যে কমিশন তাদের যে সংস্কার প্রস্তাবগুলো দিয়েছিল সেখান থেকে 166টি সুপারিশ নিয়ে আলাপ আলোচনা হয়েছে রাজনৈতিক দলগুলোর মধ্যে। প্রথম দফায় রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলাদাভাবে বৈঠক হয়েছে প্রায় 45টি এবং সেখানে 62টি বিষয়ে ঐকমত্য হয়েছে। এবং দ্বিতীয় দফায় প্রায় 3 মাস ধরে রাজনৈতিক দলগুলোর সঙ্গে একসঙ্গে বৈঠক হয়েছে এবং সেই বৈঠকে 11টি বিষয়ে ঐকমত্য হয়েছে এবং 11টি বিষয়ে ভিন্ন মত রয়েছে। এই মোট 84টি প্রস্তাব, এর মধ্যে বেশ কিছু বিষয়ে যেহেতু এখনও ভিন্ন মত রয়েছে, ভিন্ন মতগুলো কিভাবে বাস্তবায়ন হবে এবং এই জুলাই সনদ আগামী নির্বাচনের আগে নাকি নির্বাচনের দিন কিভাবে বাস্তবায়ন হবে, এই নিয়ে কিন্তু বেশ জটিলতা তৈরি হয়েছে। রাজনৈতিক দলগুলো এখনও ঐকমত্যে পৌঁছাতে পারেনি। এ নিয়ে আমরা আলাপ করতে চাই। দেখছেন ভোটের ট্রেন। আজকের বিষয় জুলাই সনদ স্বাক্ষর, আর এই আলোচনায় সরাসরি যুক্ত হয়েছেন সংবিধান সংস্কার কমিশনের সদস্য ডক্টর শরীফ ভূঁইয়া। শরীফ ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি। আমি শুরুতেই আপনার কাছে জানতে চাই, গণভোট নিয়ে বেশ কিছু প্রশ্ন তৈরি হয়েছে। গণভোট কখন হবে, কিভাবে হবে, গণভোটের ভিত্তি কী হবে, এবং এটি মূলত যেগুলো হচ্ছে রাজনৈতিক দলগুলো বেশ কিছু নোট অফ ডিসেন্ট দিয়েছিলেন, যেগুলো মূলত তারা আপত্তি জানিয়েছে, সেগুলো তারা বাস্তবায়ন করবে কি করবে না, বাস্তবায়ন করবে না। তো সেই বিষয়গুলো এবং বর্তমানে আবার 144 ধারা অনুযায়ী একটি অধ্যাদেশের মাধ্যমে কি এই গণভোটটি হবে নাকি একটি সংবিধান আদেশের মাধ্যমে হবে, এ বেশ কিছু জটিল প্রশ্ন তৈরি হয়েছে। রাজনৈতিক দলগুলো যেহেতু ঐকমত্য হয়নি, আপনাদের সঙ্গেও বৈঠক হয়েছে ঐকমত্য কমিশনের রাজনৈতিক দলগুলোর পাশাপাশি। আমরা একটু জানতে চাই যে সবশেষ ঐকমত্য কমিশন কোন পথে এগোচ্ছে, তারা সরকারকে কি সুপারিশ পাঠাবে, কতটুকু কি মনে হচ্ছে জানাবেন। আপনি ঠিকই বলেছেন যে এখন দেখা যাচ্ছে যে অনেকগুলো বিষয়ে এক ধরনের ভিন্ন মত তৈরি হয়েছে। তো আমরা আশা করেছিলাম যে সবার মধ্যে আরো 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 বেশি ঐক্য তৈরি হবে বাস্তবায়নের ব্যাপারে। সেটা হলে ঐকমত কমিশনের কাজ একটু সহজ হতো। এখন ঐকমত কমিশনের কাজ একটু কঠিন হয়ে গেল, এটা বলতেই হয়। কারণ আপনার দেখা যাচ্ছে যে গণভোটের সময় এবং গণভোটের ধরন, এই দুটো বিষয়ই মূলত ভিন্ন মত। তো সময়ের চেয়ে আমি মনে করছি গণভোটের ধরনটা একটা গুরুত্বপূর্ণ ভিন্ন মত। কারণ আপনার যদি গণভোটের বিষয়বস্তুর ব্যাপারে যদি এক পক্ষের মতো করে শুধুমাত্র যেগুলোতে ঐক্যমত হয়েছে এবং ভিন্ন মত যেগুলো আছে সেগুলো বাদ দিয়ে শুধুমাত্র যেগুলোতে ঐক্যমত হয়েছে সেগুলোর ভিত্তিতে যদি আদেশটা জারি করা হয়, তাহলে যেগুলো ভিন্ন মত আছে সেগুলোর বাস্তবায়ন এক ধরনের অনিশ্চয়তার মধ্যে পড়ে যাবে। তবে এটা হয়তো এক পক্ষের কাছে খুব গ্রহণযোগ্য হবে। কিন্তু আপনি যদি আবার আদেশ এবং গণভোট পুরো জুলাই সনদকে নিয়ে করেন, যেগুলোতে ঐক্যমত হয়েছে এবং যেগুলোতে ঐক্যমত নাই, তাহলে এটা আরেক পক্ষের কাছে গ্রহণযোগ্য হবে, কিন্তু অন্য এক পক্ষের কাছে গ্রহণযোগ্য হবে না। কাজে এটা একটা আমি মনে করছি যে একটু সমস্যা তৈরি হয়েছে। তবে আমি আশা করি যে এখনো সময় আছে। এমনকি আপনার ঐকমত কমিশন তো তার বাস্তবায়নের সুপারিশ সরকারকে দিবে এবং বাস্তবায়নের পদ্ধতি আপনারা জানেন যে জুলাই সনদের অংশ হবে না। কাজেই জুলাই সনদ স্বাক্ষর করার পরও সরকারের সাথে আলোচনার মাধ্যমে রাজনৈতিক দলগুলো তাদের যে বাস্তবায়নের ব্যাপারে মতভিন্নতা আছে সেটা কমিয়ে আনতে পারে এবং আমি আশা করব যে এটা হয়তো এই সমস্যা কাটিয়ে ওঠা যাবে এবং বাস্তবায়নের একটা পদ্ধতি তৈরি করা যাবে।
তবে আরেকটা বিষয় যেটা গুরুত্বপূর্ণ সেটা হলো সব রাজনৈতিক দলগুলোই এখন কিন্তু গণভোটের ব্যাপারে একমত হয়েছে। তো সেরকম একটা ঐক্যমত যদি আপনার পরবর্তী সংসদকে সংবিধান সংস্কারের ক্ষমতা দেওয়ার ব্যাপারেও তৈরি করা যায়, তাহলে কিন্তু গণভোটের ব্যাপারটা অনেকটা গৌণ হয়ে আসতে পারে। কারণ আপনারা জানেন যে গণভোটের বিষয়টা এই কারণে এসছে যে আমাদের সংবিধানে 142 ধারায় সংবিধান সংস্কার বা সংশোধনের যে ক্ষমতা সংসদকে দেয়া আছে সেটা একটা সীমিত ক্ষমতা। এই ক্ষমতার বলে সংবিধানের পরিবর্তন করা যায়, কিন্তু সংবিধানের মূল কাঠামো বা মৌলিক বিষয় আশয় পরিবর্তন করা যায় না। কিন্তু জুলাই সনদ বাস্তবায়ন করতে হলে সংবিধানের কিছু মৌলিক পরিবর্তনের প্রয়োজন হবে, এবং এই মৌলিক পরিবর্তন যেহেতু একটা সাধারণ সংসদ করতে পারে না, সেই কারণেই গণভোটের প্রশ্নটা এসছে। তবে যদি পরবর্তী সংসদকে সংবিধান সংস্কারের ক্ষমতা, মৌলিক পরিবর্তনের ক্ষমতা দেওয়ার ব্যাপারে সব দলগুলোর মধ্যে ঐক্যমত হয়, তাহলে তো গণভোটের বিষয়টা অনেক গৌণ হয়ে যায়। তখন এমনকি গণভোট বাদ দিয়ে সরাসরি সংবিধান সংস্কার সভাও এই সংস্কারগুলো করতে পারে। কারণ জনগণ সেই ক্ষেত্রে যখন পরবর্তী নির্বাচনে ভোট দিবে, তারা জেনে শুনে ভোট দিবেন যে তারা যাদেরকে, যেই জনপ্রতিনিধিদেরকে নির্বাচন করছেন, তারা একই সাথে সংসদ হবেন এবং সংসদের মাধ্যমে সরকার গঠন করে দেশ পরিচালনা করবেন। পাশাপাশি জনগণ তাদেরকে সংবিধানের মৌলিক সংস্কারের ম্যান্ডেটও দিবেন। কাজেই তখন সেই সংস্কার সভা প্রয়োজনীয় সাংবিধানিক সংস্কার করতে পারে মৌলিক পরিবর্তন সহ। কাজেই ওই ক্ষেত্রে ঐক্যমত হওয়ার একটা সুযোগ আছে। কাজেই 15 তারিখে সনদ স্বাক্ষরের পর গণভোটের ব্যাপারে ঐক্যমত হয়েও এটা সমাধান হতে পারে, এমনকি পরবর্তী সংসদকে মৌলিক সংস্কারের ক্ষমতা দেওয়ার ব্যাপারে ঐক্যমত হয়েও এটা সমাধান হতে পারে। এবং আমি তো মনে করি যে এই বাস্তবতাটা সবগুলো পক্ষই অনুধাবন করতে পারবে, যেহেতু সবগুলো পক্ষই জানেন যে 142 ধারায় সংবিধান সংশোধনের যে ক্ষমতা আছে সেটা সীমিত, এবং বিএনপিও কিন্তু অনেক মৌলিক পরিবর্তনের ব্যাপারে একমত হয়েছে। এর মধ্যে হাইকোর্ট বিকেন্দ্রীকরণ একটি, এবং আমি আজকে জুলাই সনদটা দেখছিলাম, আরো অনেক মৌলিক বিষয়ে বিএনপিও একমত হয়েছে। কাজে বিএনপিও বুঝবেন যে একটা সাধারণ সংসদের পক্ষে এই পরিবর্তনগুলো করলে এগুলো টেকসই নাও হতে পারে, কারণ অতীতে অনেক সংবিধান সংশোধনী কিন্তু হয়ে গেছে। আমি একটু আপনার কাছে জানতে চাই, আজকে একটু গণমাধ্যমের খবর প্রকাশ হয়েছে যে বদিউল আলম মজুমদার ঐকমত্য কমিশনের সদস্য, তিনি বলেছেন গণভোটে পাশ হলেই সংবিধানের অন্তর্ভুক্ত হয়ে যাবে, যেটি আগামী সংসদের কাছে যাবার প্রয়োজন নেই। আসলে বিষয়টি কি তাই, যে সংসদ ছাড়া কিভাবে সংবিধান বা এই জুলাই সনদ সংবিধানে অন্তর্ভুক্ত হতে পারে? এটাও হয়তো সম্ভব হতো, কিন্তু সেই ক্ষেত্রে আমার মনে হয় যে রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্যমতের দরকার ছিল। রাজনৈতিক দলগুলো যদি এই বিষয়ে একমত না হয় তাহলে এটা করা একটু দুরূহ। তবে এটা ঠিক যে আপনি যদি আইনগতভাবে দেখেন, যেহেতু সংবিধানের পরিবর্তনের মূল ক্ষমতা জনগণের কাছে, কাজেই জনগণ যদি একটা সাংবিধানিক সংস্কার গণভোটের মাধ্যমে অ্যাপ্রুভ করেন, তাহলে যদি সেই সংস্কারটা এমনভাবে জনগণের কাছে পাঠানো যায়, জনগণ যদি জেনে শুনে ওই গণভোটে এভাবে ভোট দেন যে তারা অ্যাপ্রুভ করলে এটা সংবিধানের অংশ হবে, তাহলে এটা হতে পারে। কিন্তু যেখানে রাজনৈতিক দলগুলোর মধ্যে বিস্তর মতপার্থক্য, সেখানে এ ধরনের একটা প্রক্রিয়া হয়তো সফল নাও হতে পারে, কিন্তু আইনগতভাবে এটা একটা সমাধান কিন্তু হতে পারে। কিন্তু সংবিধানের বিষয়টা এমন যে এখানে শুধুমাত্র আইনগত সমাধানই আপনাকে একটা টেকসই সমাধানে নিয়ে যাবে না, আপনার একটা রাজনৈতিক সমাধানও দরকার আছে। চীনেও যখন রাজনৈতিক সমাধান হয়নি, ইতিমধ্যে 5-6টির বেশি বৈঠক ইতিমধ্যে হয়েছে রাজনৈতিক দলগুলোর সঙ্গে। প্রায় 2 মাস ধরে এই বাস্তবায়নের প্রক্রিয়া নিয়েই ঐকমত্য কমিশন বলেছে যে নিজেদের মধ্যে আলাপ করে কাছাকাছি আসেন। খুব বেশি মনে হচ্ছে না যে কাছাকাছি আসা গেছে। গণভোটের বিষয়ে যদিও একমত, এটি বাস্তবতার প্রয়োজন, কিন্তু গণভোট কবে হবে এটি নিয়েও কিন্তু আবার দ্বিমত রয়েছে। এখন জামাত নতুন করে দাবি উঠিয়েছে, বা জামাতের সঙ্গে এনসিপিও দাবি তুলেছে যে নভেম্বরে তারা গণভোট চায়। আসলে আপনার কাছে কি মনে হয় যে গণভোট নির্বাচনের আগে কিংবা নির্বাচনের দিনের সুবিধা অসুবিধা কোনটাই কম বেশি কত?
এটা এটা একটা আইনগত বিষয় না, এটা একটা প্র্যাকটিক্যাল বিষয়। এটা আমার মনে হয় যে সরকার, নির্বাচন কমিশন, রাজনৈতিক দলগুলো তারা আমার চেয়ে ভালো এটা অ্যাসেস করতে পারবেন। কারণ আইনগতভাবে আপনি জনগণের মতামত নেওয়ার জন্য একটা গণভোট নেবেন, এটা আপনি সংসদ নির্বাচনের দিনও নিতে পারেন, আগেও নিতে পারেন। কাজে আইনগতভাবে আপনার প্রয়োজনটা হলো জনগণের সম্মতি নেওয়া এই মৌলিক সংস্কারগুলোর ব্যাপারে। আর সময়ের ব্যাপারটা তো একটা বাস্তবিক ব্যবহারিক বিষয়, যে এটা নির্বাচন কমিশন এটা নভেম্বরে একটা গণভোট এবং ফেব্রুয়ারিতে আর একটা জাতীয় নির্বাচন যদি তাদের করার সক্ষমতা থাকে, অবশ্যই এটা করা যেতে পারে। আর যদি মনে হয় যে বাস্তবিক দিক থেকে দুটো একসাথে করলে সহজ হবে, সেটাও করা যেতে পারে। এটা কাজে আমার কথা হলো যে এটা আইনগত বিষয়ের চেয়ে বরং একটা বাস্তবিক ব্যবহারিক বিষয়। জানতে চাই আপনার কাছে যে ঐকমত্য কমিশন রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠকের পাশাপাশি আপনাদের সঙ্গে বেশ অনেকগুলো বৈঠক করেছে বিশেষজ্ঞ টিম হিসাবে। আপনারা আসলে কোন ধরনের সুপারিশ করেছিলেন, বা ঐকমত্য কমিশনই শেষ পর্যন্ত সরকারকে কোন ধরনের সুপারিশ দিতে যাচ্ছে বলে আপনার কাছে মনে হচ্ছে? আমাদের সুপারিশ যে ধরনের ছিল এটা তো বিস্তারিত পত্রপত্রিকায় এসছে, কাজে আমিও এটা রিপিট করতে চাই না। এবং আমাদের সুপারিশের ভিত্তিতে যদি দলগুলো খুব কাছাকাছি চলে আসতে পারত, তাহলে আমি যেমনটা বলছিলাম ঐকমত্য কমিশনের কাজটা একটু সহজ হতো। কিন্তু এখন দেখা যাচ্ছে কাজটা একটু কঠিন হয়ে গেছে, কারণ গণভোটের প্রকৃতি এবং গণভোটের প্রকৃতির ব্যাপারে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে এই প্রকৃতিটার উপর কিন্তু নির্ভর করবে যে সংস্কারের বিষয়বস্তু কতটুকু হবে। এখন এই গণভোট যদি নোট অফ ডিসেন্ট সহ হয়, তাহলে কিন্তু আপনি আসলে নোট অফ ডিসেন্ট যেগুলোতে আছে সেগুলোতে জনগণের সম্মতি পাচ্ছেন না। আপনি আবার এমন হতে পারে যে আপনি শুধুমাত্র যেগুলো সবাই এগ্রি করেছে সেগুলোতে গণভোট নিলেন, সেই ক্ষেত্রে কিন্তু যেগুলোতে ডিসেন্ট আছে সেগুলো সংস্কার প্রক্রিয়া থেকে আপাতত বাদ পড়ে গেল। তো এই যে গণভোটের স্কোপটা কি হবে, তার উপর সংস্কার কতটুকু হবে, সেটা অনেকখানি নির্ভর করছে। তো যাচ্ছেন যে গণভোটের যে ধরন, সেই ধরন নিয়েই বড় একটা জটিলতা তৈরি হয়েছে। আমারও সেটাই প্রশ্ন যে এই ঐকমত্য কমিশন 84টি বিষয়ে যে ঐকমত্য হয়েছে, এর মধ্যে 11টি নোট অফ ডিসেন্ট, এর মধ্যে 9টি নোট অফ ডিসেন্ট বা আপত্তি রয়েছে বিএনপির, এবং তারা শুরু থেকে বলে এসেছে যে তারা ক্ষমতায় গেলে এই 9টি বিষয় বাস্তবায়ন করবে না। এটি একটি দিক। আবার একই সঙ্গে যদি গণভোটের প্রশ্নে জনগণ যদি রায় দেয়, অর্থাৎ আপনারা যে প্রস্তাব দিয়েছিলেন এর মধ্যে একটি ছিল যে 2টি ব্যালট হতে পারে কিনা, একটি হলো 84টি বিষয়ের ওপর, আবার আরেকটি এই নোট অফ ডিসেন্ট। জনগণ এই বিষয়গুলো 2টি ব্যালটে কি আলাদাভাবে ভোট দিবে কিনা, এবং সেই ক্ষেত্রে জনগণ যদি ভোট দেয় নোট অফ ডিসেন্ট বাস্তবায়নের ক্ষেত্রে, তাহলে রাজনৈতিক দলগুলো এড়িয়ে যেতে পারে কিনা? না, অবশ্যই। এবং আমাদের 2 ভাগে গণভোট করার প্রস্তাবের বা সুপারিশের কিন্তু কারণ এটাই ছিল যে দেখা যে বড় রাজনৈতিক দলগুলোর ভিন্নমত সত্ত্বেও এই সংস্কারগুলোর ব্যাপারে জনগণ একমত হয় কিনা। তো জনগণ একমত হইলে পরের সংসদের উপর এক ধরনের বাধ্যবাধকতা হয়তো তৈরি করা যেত। এই কারণে আমরা বলেছিলাম যে যেগুলোতে সবাই একমত সেগুলোতে জনগণের মতামত চাওয়া যেতে পারে, এবং যেগুলোতে ভিন্ন মত আছে সেগুলোতে জনগণের কাছে এভাবে যাওয়া যেতে পারে যে এগুলোতে ভিন্ন মত থাকা সত্ত্বেও আপনি কি চান যে এই সংস্কারগুলো সংবিধানে অন্তর্ভুক্ত হোক। সেই ক্ষেত্রে জনগণ সেগুলো অ্যাপ্রুভ করলে তো বিএনপির পক্ষে বা পরবর্তী সংসদের পক্ষে এটা অগ্রাহ্য করা একটু কঠিন হয়ে যেত, কারণ জনগণ অবশ্যই সবার উপরে, এবং আমার মনে হয় বিএনপিও এটা মানেন এবং বলেনও। এখানে নিশ্চয়ই প্রশ্নের ধরন কি হবে এটি বেশ গুরুত্বপূর্ণ। এখনো সেই বিষয়টি এখনো সুরাহা হয়নি বলে মনে করছেন কিনা, আমরা সবশেষ ছোট করে একটু জানতে চাই। সর্বশেষ আমি পত্রপত্রিকায় যেটা দেখেছি 9 তারিখে 9 তারিখে সর্বশেষ মিটিং হলো না, 8 তারিখে সর্বশেষ মিটিং হলো। তারপরেও আমি পত্রপত্রিকায় যেটুকু দেখেছি তাতে মনে হয়েছে যে এখনো এই ব্যাপারে ঐক্যমত হয়নি গণভোটের ব্যাপারে। তবে আমি যেমনটা বলছিলাম যে গণভোটের
স্কোপের ব্যাপারে যদি বা এবং সময়সীমার ব্যাপারে যদি ঐক্যমত না হয়, তাহলে আরেকটা সমাধান কিন্তু হতে পারে যে পরবর্তী সংসদকে সংবিধান সংস্কারের ক্ষমতা দিয়ে নির্বাচিত করা। সেই ক্ষেত্রে গণভোটের বিষয়টা কিছুটা গৌণ হয়ে যায়। তবে সেই ক্ষেত্রে হয়তো বিএনপি ছাড়া অন্য দলগুলোর এই মর্মে ভিন্ন মত থাকতে পারে যে জনগণের কাছে সরাসরি গেলে হয়তো যেগুলোতে ভিন্ন মত আছে সেগুলোতে একটা পজিটিভ জনগণের মতামত পাওয়ার সম্ভাবনা একটা সংবিধান সংস্কার কমিশনের চেয়ে বেশি হতে পারে। কারণ সংবিধান সংস্কার কমিশনে যদি বিএনপি সংখ্যাগরিষ্ঠ হয়, তাহলে তারা যেমনটা বলে আসছিল ভিন্ন মতের গুলো তারা বাস্তবায়ন করবে না। কাজে ভিন্ন মতের গুলোর ব্যাপারে জনগণের মতামত চাওয়াটা গুরুত্বপূর্ণ ছিল। তো আমি এখনো আশা করব যে বিএনপি এই ব্যাপারে নমনীয় হবে এবং এগুলো জনগণের কাছে গণভোটে মতামত নিতে আগ্রহী হবে। জি, নিশ্চয়ই আমরাও চাই যে রাজনৈতিক দলগুলো এই বিষয়ে আরেকটু কাছাকাছি হয়ে ঐকমত্যে আসুক। আপনাকে অনেক ধন্যবাদ। দর্শক, আমরা আলাপ করছিলাম জুলাই সনদের স্বাক্ষর এবং জুলাই সনদ নিয়ে যেসব প্রশ্ন তৈরি হয়েছিল এই বিষয় নিয়ে আমাদের সঙ্গে যুক্ত ছিলেন সংবিধান সংস্কার কমিশনের সদস্য ডক্টর শরীফ ভূঁইয়া। এই পর্যায়ে নিচ্ছে একটা বিরতি, ফিরছে একটু পরে। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। VRM প্রযুক্তির RICL TMX রড। বিরতির পর স্বাগত। দর্শক, দেখছেন ভোটের ট্রেন। আলোচনা করছি জুলাই সনদ স্বাক্ষর নিয়ে। আমাদের সঙ্গে স্টুডিওতে আছেন বাংলাদেশ জামাত ইসলামীর কেন্দ্রীয় মজলিসের শুরা সদস্য, ঢাকা ৬ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ডক্টর মুহাম্মদ আব্দুল মান্নান, এবং সরাসরি যুক্ত হয়েছেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার নাসির উদ্দিন আহমেদ অসীম। আপনাদের দুজনকে স্বাগত। আমরা আলোচনায় যাব, তার আগে একটু দেখে নিতে চাই তৃণমূলের ভাবনা। এই তৃণমূলের মানুষের মতামত নিয়ে একটি তথ্যচিত্র পাঠিয়েছেন আমাদের সহকর্মী হুমায়ুন কবির। সাভার থেকে ভোটের ট্রেনে যুক্ত হচ্ছি আমি, হুমায়ুন কবির। আগামী 15 অক্টোবর স্বাক্ষরিত হতে যাচ্ছে বহুল কাঙ্ক্ষিত জুলাই সনদ। এর মধ্য দিয়ে কি খুলবে নির্বাচনী জট? চলুন জেনে আসি কি ভাবছে সাধারণ মানুষ। জুলাই সনদ যেহেতু সকল দল এক হতে পারছে, সেহেতু সামনের নির্বাচনে আমরা আশা করি যে সকল দলগুলো একসাথে হয়ে সুন্দরভাবে সুষ্ঠু নির্বাচন যাতে আমরা করতে পারি। আমরা এখন চাই সুষ্ঠু একটা নির্বাচন, সব দল মিলা নির্বাচন দিয়া শান্তিপূর্ণ আমরা শান্তি চাই। জুলাই সনদ আসলে এটা আলাদা একটা ভিন্ন ইস্যু। এই ইস্যুটা টোটালি ভিন্ন ইস্যু। নির্বাচনের সাথে আসলে এটাকে মেলানোর কোনো কিছু নেই আমার মনে হচ্ছে। আমরা চাই জনগণ যাকে ভোট দেবে সেই নির্বাচিত হোক, তারাই নির্বাচিত, যে দলই হোক। ভালো নির্বাচন চাচ্ছি, সুষ্ঠু নির্বাচন, সবাই মিলেমিশে আমরা এক হয়ে থাকতে পারি, দেশটা ভালো থাকে। যত দল আছে সব মিলে একমত হয়ে একটা ইলেকশন হবে। আমরা এখানে 15 বছর পর ভোট দেব। জুলাই সনদে আমাদের সর্বদলীয় যেভাবে আমরা ঐক্যমত্য পোষণ করেছি, আশা রাখবো আগামী নির্বাচনেও সবগুলো দল এভাবে ঐক্যমত্য পোষণ করবে এবং নতুন রাষ্ট্র গঠনে সবাই ঐক্যবদ্ধ থাকবে। রাজনৈতিক দলগুলোর ঐক্যমতের ভিত্তিতে একটি সুষ্ঠু, গ্রহণযোগ্য এবং নিরপেক্ষ নির্বাচন প্রত্যাশা করছেন সাধারণ ভোটাররা। দর্শক, এই পর্বে আমরা আলোচনা করতে চাই জুলাই সনদ বাস্তবায়ন বা জুলাই সনদের স্বাক্ষর নিয়ে রাজনৈতিক দলগুলোর মতামত। আমাদের সঙ্গে এই আজকের আলাপ আলোচনায় যুক্ত হয়েছেন, স্টুডিওতে আছেন জামাত ইসলামের কেন্দ্রীয় মজলিসের শুরা সদস্য এবং ঢাকা ৬ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ডক্টর মোহাম্মদ আব্দুল মান্নান। আপনাকে দিয়ে শুরু করতে চাই যে এই জুলাই সনদের স্বাক্ষর নিয়ে ঐকমত্য কমিশন ইতিমধ্যেই রাজনৈতিক দলগুলো একমত যে জুলাই সনদে একটি গণভোট প্রয়োজন, কিন্তু জামাত দাবি জানিয়েছে যে নভেম্বরে অর্থাৎ আগামী মাসেই নির্বাচনের আগে একটি গণভোট দেওয়ার। আসলে এই যে এই মাত্র সময় আছে আর হাতে নির্বাচনের বাকি প্রায় 3 থেকে 3.5 মাস, এর মধ্যে কি আবার একটি ভোট, যখন মানুষ নির্বাচনের দিকে মুখিয়ে রয়েছে, জাতীয় নির্বাচন, তখন কি আবার এই গণভোটের প্রয়োজনীয়তা আছে কিনা এবং সরকারেরই বা সেই সক্ষমতা আছে কিনা? জি, আপনাকে ধন্যবাদ। আমার সহ আলোচক হিসেবে স্টুডিওর বাইরেই আছেন আমাদের বড় ভাই এবং দর্শক শ্রোতা, আপনাদেরকে ধন্যবাদ। দেখেন, বাংলাদেশের মানুষ সংস্কার চাই, এটা মোটামুটি প্রতিষ্ঠিত। বাংলাদেশের সবগুলো দলই সংস্কার চাই, এটাও ঐক্যমত্য হয়েছে।
এখন গণভোটের ব্যাপারেও সবাই ঐক্যমত পোষণ করেছে। দুইটা বিষয় নিয়ে কথা এসেছে, যে গণভোটের প্রক্রিয়া এবং সময়। তো সময়টা নিয়ে বিএনপি সহ সমমনা দলগুলো বলছে যে নির্বাচনের সময়ই হতে হবে, নির্বাচনের দিনই হতে হবে। আমরা বলছি না, এটা আগে হতে হবে। দেখেন কেন আমরা এটা আগে বলছি, তার মূল কারণ হচ্ছে যে এই সংস্কারটা যেন কোনোভাবেই বাধাগ্রস্ত না হয়। কারণ আপনি জানেন বাংলাদেশের ইতিহাসে যে নির্বাচনগুলো হয়েছে সেই নির্বাচনগুলোতে অনেক সময় কি থাকে, বিভিন্ন দলের প্রার্থিতা মার্কার উপরে যে ভোট হয় সেখানে গোলযোগ দেখা যায়, ভোট কেন্দ্র বন্ধ থাকে, অনেকগুলো আসন বা কেন্দ্রে ভোট বন্ধ থাকে। ভোট বন্ধ থাকলে সেখানে পরবর্তীতে এই গণভোটটাও কিন্তু হ্যাঙ্গিং হয়ে যাবে। সো দ্যাট সংস্কারটা হ্যাঙ্গিং হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। আর দ্বিতীয় কথা হচ্ছে, আপনি যেটা বলেছেন গভর্নমেন্টের সক্ষমতা আছে কিনা, গভর্নমেন্ট পারবে কিনা। হ্যাঁ, গভর্নমেন্টের সেই সক্ষমতা আছে, কারণ এখানে কোনো প্রার্থী নাই, কোনো মার্কা নাই, হা না ভোট হবে। কাজেই কিছু ব্যালট থাকবে, সেই ব্যালটে হা এবং না এর পক্ষে ভোট দিবে। ইতিপূর্বেও বাংলাদেশে 3 বার এই গণভোট হয়েছে। এটার ভিতরে 2 বার বিএনপির সময় হয়েছে, 1 বার হুসাইন মোহাম্মদ এরশাদের সময় হয়েছে। যেই নির্বাচন একটা হা না ভোটের মাধ্যম দিয়ে হয়েছে, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান 1977 সালে তিনি তার প্রশাসনিক কার্যক্রমগুলোকে বৈধতা দেওয়ার জন্যই কিন্তু হা না ভোট করেছিলেন, এবং সেখানে 98%-এর বেশি মানুষ হার পক্ষে মত দিয়েছিল। এরপরে এসে আবার হুসাইন মোহাম্মদ এরশাদ করেছেন, এরপরে 91-এ এসে আবার বিএনপির মাধ্যম দিয়ে আরেকটি সাংবিধানিক গণভোট হয়েছিল। তার মানে এই সাংবিধানিক গণভোটটা আমাদের সামনের সময়ের জন্য খুব প্রয়োজন। এই কারণে আমরা বলতে চাই যে এখানে ডামাডোল থাকবে না, কেন্দ্র দখল থাকবে না, মানে এখানে প্রার্থী বাছাই থাকবে না। সকল ধরনের নির্বাচনী কার্যক্রমের যে রেগুলার প্রস্তুতি কমিশন নিচ্ছে, সেই প্রস্তুতিটাকে সামনে রেখে এই ভোটটা হয়ে যেতে পারে। আর এই ভোটটা যখন হবে তখন বাংলাদেশের মানুষ যে 15 বছর ভোট দিতে পারে না, যখন দেখবে যে না আমার সংস্কারটা কনফার্ম হতে চলেছে, তখন জাতীয় নির্বাচনে ভোটারের অংশগ্রহণ বাড়বে, আকাঙ্ক্ষা বাড়বে, এবং বাংলাদেশের এতগুলো শহীদ এবং আহতদের রক্তের ঋণ যে জাতি পরিশোধ করতে পারবে, সেই পরিশোধের কনফার্মেশন নিয়েই জাতি ভোটে অংশগ্রহণ করতে পারবে এবং জাতির প্রত্যাশা পূরণ হবে। এটা হচ্ছে সবচেয়ে বড় দিক। জি, আপনাকে ধন্যবাদ। আমরা একটু এই বিষয়ে একটু মতামত জেনে নিতে চাই। আমাদের সঙ্গে যুক্ত আছেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার নাসির উদ্দিন আহমেদ অসীম। জি অসীম ভাই, আপনি তো শুনলেন এই গণভোট নিয়ে জামাত ইসলামীর অবস্থান। আপনার কাছে একটু জানতে চাই, এবং একই সঙ্গে উনি যেটি বললেন যে যেহেতু প্রার্থী থাকবে না, সুতরাং গণভোট নিয়ে যে ধরনের শঙ্কা সেটা তৈরি হবে না, এবং এর সঙ্গে নির্বাচনের দিন যদি গণভোট হয় তাহলে কিন্তু একাধিক ব্যালট থাকবে এবং সেখানে সময় বেশি লাগতে পারে এবং একই সঙ্গে জটিল পরিস্থিতি তৈরি হতে পারে। কি বলবেন বিএনপির অবস্থান নির্বাচনের দিন গণভোট, সেই ক্ষেত্রে এই জটিল প্রক্রিয়ায় নির্বাচনের সঙ্গে আবার জুলাই সনদকে প্রশ্নবিদ্ধ করা, এই বিষয়গুলো কি বিএনপি কিভাবে দেখছে? ধন্যবাদ আপনাকে, সহ আলোচক এবং দর্শক শ্রোতা যারা দেখছেন তাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি কোনো বিতর্কের বিষয় দেখি না। আপনার গণভোট সেটা আগে হোক আর পরে হোক একই বিষয়, অতএব সংস্কারের ইস্যু নিয়ে এটাকে বিতর্কিত করার কোনো সুযোগ আছে আমি মনে করি না। আপনার যে 3টা উদাহরণ দেওয়া হয়েছে তখন কিন্তু প্রেক্ষাপটটা ভিন্ন রকম ছিল, আর এখন যেখানে সমস্ত রাজনৈতিক দলগুলো একমত পোষণ করেছেন যে গণভোটের ব্যাপারে, সেটা হ্যাঁ হোক কিংবা না হোক, আপনাকে যে ব্যালিস্টিক সাপোর্ট, যেটা লজিস্টিক্স বলেন, ম্যান পাওয়ার বলেন, সেটা কিন্তু সমপরিমাণ। সে ব্যালট বক্স লাগবে, ব্যালট পেপার লাগবে, পোলিং স্টেশন, পোলিং বুথ লাগবে, প্রিজাইডিং অফিসার, পোলিং অফিসার, পুলিশ থেকে আরম্ভ করে সবাইকেই লাগবে। কারণ আপনি যদি মনে করে থাকেন যে আপনার এই হানা ভোট হবে, কোনো অপশক্তি এটাকে বানচাল করার চেষ্টা করবে না, কিংবা যারা চান না যে সংস্কার হোক সেই গোষ্ঠী, সে সমস্ত দুষ্কৃতিকারীরা যারা এই দেশ থেকে পালিয়ে গেছেন পতিত স্বৈরাচারের, তাদের লোকজনরা এসে আপনার এই সংস্কারের বিরুদ্ধে এসে নাতে ভোট দিয়ে যাবেন, আমি মনে করি যে এটা এক ধরনের ব্লান্ডার হতে পারে।
দ্বিতীয় যেটা উল্লেখযোগ্য বিষয় আমি মনে করি যে একই দিন জাতীয় সংসদ নির্বাচনের সময় হা না ভোট যদি অনুষ্ঠিত হয় তাহলে সরকারের শত শত কোটি টাকা বেঁচে যাবে। বাংলাদেশের মানুষের ট্যাক্সের দেয়া পয়সায় আমাদের অর্থনৈতিক অবস্থা এখন এমনিতেই বিপন্ন। যে ব্যাংকিং অব্যবস্থাপনা লুটপাট হয়েছে এদেশে, তার মধ্যে আবার কয়েক শত কোটি টাকা এই গণভোটের জন্য খরচ করা, আমি মনে করি যে এক ঢিলে আপনার দুপাখি মারা যাবে, রদ দেখা কলা বেচা একই সঙ্গে হয়ে যাবে। আর আপনি যেটা বলেছেন যে হ্যাঁ একটা বিষয় লাগতে পারে, যে বিষয়টা হলো যখন দুটো ভোট হবে সেক্ষেত্রে সময় একটু বেশি লাগবে নিঃসন্দেহে। আমি মনে করি যে নির্বাচন আমাদের এখানে যেমন হয় যে সকাল 8:30 থেকে বিকেল 4টা পর্যন্ত একটানা ভোট হয় বা 4:30 পর্যন্ত ভোট হয়, সেই সময়টাকে 2 ঘন্টা অতিরিক্ত বা 3 ঘন্টা বাড়িয়ে দিয়ে আমি মনে করি যে এই প্রক্রিয়াটা সম্পন্ন করা সম্ভব হবে। এক্ষেত্রে আমি মনে করি না যে খুব বেশি কিছু বলার আছে বলে। আমি মানে স্পষ্ট যেটুকু বুঝি, এবং জাতীয় নির্বাচন যেদিন হবেন সংসদে সে সময় কিন্তু সঙ্গত কারণে নিরাপত্তারক্ষী বাহিনী বলেন, সশস্ত্র বাহিনীর লোকজনরা বলেন, সাধারণ মানুষ বলেন, সবাই কিন্তু খুব বেশি সজাগ এবং সচেতন থাকবেন। জাতীয় নির্বাচনে মানুষের আগ্রহটা খুব বেশি থাকে। হানা ভোট যখন হবে তখন সে বলবে যে আমার ভাগ্যের তো পরিবর্তন হবে না। কে রাষ্ট্র ক্ষমতায় যাবেন, বাংলাদেশের জনগণ কাকে ভোট দেবেন সেটার বিষয় আসবে না। সেক্ষেত্রে ভোটারের টার্ন আউটটা কম হবে। আমি মনে করি এত জনগুরুত্বপূর্ণ, যেটার সঙ্গে বাংলাদেশের মানুষের ভাগ্য জড়িত, সেক্ষেত্রে হানা ভোট এই সংস্কার ইস্যুতে জাতীয় সংসদ নির্বাচনের দিন একই সঙ্গে হলে সেটাতে আপনার কি বলে ভোটের মানে ক্যাস্টিং ভোটের সংখ্যা অনেক বেশি হবে। মানে যেটা আমি মনে করছি অন্য কোনো দিন যদি হয় তাহলে সেখানে আপনার পার্সেন্টেজ যেটা আপনার ক্যাস্টিং ভোট অনেক কম হতে পারে। কিন্তু আমি মনে করি সে সাধারণ জনগণের অংশগ্রহণ থাকা উচিত হানা ভোটের মতো, এবং এই সংস্কার ইস্যুতে যেই ভোট হানা ভোট সেটাতে অংশগ্রহণ করবেন, করার সুযোগটা পাবেন যদি জাতীয় সংসদ নির্বাচনের সঙ্গে একই দিন অনুষ্ঠিত হয়। জি, আপনাকে ধন্যবাদ। আমি ছোট করে ওনার বক্তব্যের জবাবে যদি আপনার কাছে ছোট করে একটি উত্তর জেনে নিতে চাই যে নির্বাচনের এই মুহূর্তে যেহেতু অর্থনীতি একটা ক্রাইসিস মোমেন্টে আছে আমরা, সেখানে এত অর্থ খরচের প্রয়োজন রয়েছে, সেই অর্থ খরচের জন্য কি আলাদা করে নির্বাচনের গণভোটের প্রয়োজন আছে কিনা? জি, আপনাকে ধন্যবাদ। আসলে দেখেন, আমরা 54 বছরে বারবার সংস্কার নিয়ে হুঁচট খেয়েছি। তো এই হুঁচট খাওয়াটা আমরা আর দেখতে চাই না। এই জন্য আমাদের এটাকে একটা লং টার্ম ডেমোক্রেসিকে সাস্টেন করার জন্য এটাকে আপনি একটা ইনভেস্টমেন্ট বলতে পারেন। কাজেই এই ইনভেস্টমেন্টটা কিন্তু জাতীয় নির্বাচনের চেয়ে অনেক কম হবে। এটা জাতীয় নির্বাচনের মতো করে হবে না, অনেক ধরনের মানে ইয়ে থাকবে এবং এটা শর্ট টাইমেও নেওয়া যায়। তাহলে এটা আপনি যদি দেখেন যে 90-তে যে আমাদের যে আন্দোলন হয়েছিল, এরপরে যে সংস্কার করার কথা ছিল, এটা কিন্তু লিগ্যাল ফ্রেমওয়ার্ক হওয়ার পরও আমরা বাস্তবায়ন করতে পারি নাই। সো দ্যাট এই বাস্তবায়ন করার যে আশঙ্কা হবে কি হবে না, এই আশঙ্কা থেকে আমাদেরকে এটা জাতি হিসেবে আমাদের স্যাক্রিফাইস করে যদি, তাহলে সমস্ত দল এবং জনগণের আকাঙ্ক্ষা পূরণ হবে। আরেকটা কথা এর সাথে আমি বলে দিতে চাই, বাংলাদেশের ইতিহাসে যে 3টা গণভোট হয়েছে সেখানে ভোটার কাস্টিংয়ের সংখ্যা অনেক অনেক বেশি, যা জাতীয় নির্বাচনের চেয়ে বেশি। আমি মনে করি সংস্কারের জন্য উন্মুখ হয়ে থাকা জাতি গণভোটের সুযোগ পেলে ব্যাপকভাবে এখানে সমর্থন জানাবে এবং সেটাকে ওয়েলকাম। জামাত কি এই নির্বাচনের চাইতে গণভোটকে বেশি গুরুত্ব দিচ্ছে? আমরা নির্বাচনের চেয়ে গণভোটকে কেন গুরুত্ব দিচ্ছি? সংস্কারকে, জুলাই সনদের আইনি ভিত্তি এবং সংস্কারকে কনফার্ম করার জন্য। কারণ বাংলাদেশের জনগণ, 18 কোটি জনগণ সংস্কার চাচ্ছে। এই সংস্কারকে কনফার্মেশনের জন্যই কিন্তু গণভোটটাকে নির্বাচনের আগে বিতর্কের ঊর্ধ্বে রেখে আমরা এটাকে করতে চাই। নির্বাচনও চাই, আপনারা যুক্ত থাকবেন, আপনাদের সঙ্গে নির্বাচন চাই। জি, আপনারা যুক্ত থাকুন। আমরা ফিরবো একটা বিরতির পর। দর্শক, ভোটের নিচ্ছে আরো একটা বিরতি, ফিরছি একটু পরেই। বিরতির পর স্বাগত। দর্শক, দেখছেন ভোটের ট্রেন। আলোচনায় যুক্ত আছেন জামাতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসের শুরা সদস্য ডক্টর মোহাম্মদ আব্দুল মান্নান এবং সরাসরি যুক্ত আছেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার নাসির উদ্দিন আহমেদ অসীম। আপনাদের স্বাগত আরও একবার। তবে আলাপ শুরু করার আগে আরও একবার আমরা রাজনীতিবিদরা ভোটের মাঠে আজ কে কি বলেছেন সেগুলো শুনে আসতে চাই।
নানা আলাপ আলোচনা এবং বিতর্কের মধ্যে দিয়েই একটি সিদ্ধান্তে আসবে। আমার বিশ্বাস সেই সিদ্ধান্তেই সব রাজনৈতিক দলগুলো পৌঁছবে এবং তার যে একটি তারিখ নির্ধারণ হয়েছে সেই তারিখের মধ্যেই আমার বিশ্বাস প্রত্যেকটি রাজনৈতিক দল তারা তাদের মতামত দিয়ে একটি জায়গায় আসতে পারবে বলে আমার বিশ্বাস। সেই কারণে আমরা লেভেল প্লেইং ফিল্ড পিআর পদ্ধতি আমাদের অপরাধীদের বিচার নিশ্চিত করে আগামী জাতীয় নির্বাচনকে সুন্দর স্বচ্ছ নিরপেক্ষ গ্রহণ করার জন্য আমরা অনুরোধ জানাচ্ছি। তার চারিদিকে যে সমস্ত কিছু উপদেষ্টাগণ আছেন মাঝে মাঝে কোন দিকে আপনাকে ঠেলে দিয়ে কোন একটি বিশেষ দলের প্রতি তাদের আনুগত্য প্রদর্শনের অপচেষ্টা চালাচ্ছে। যে নির্বাচনের আগে জুলাই সনদ স্বীকৃতির জন্য আইনি গণভোট আগে দিতে হবে এবং সকলকে মুদাত্ত আহ্বান জানাবো, বিশেষ করে ইসলামী দলগুলো যারা রয়েছেন, আমাদের ঘোষণা ছিল ইসলামী 101টা যাবে। দেশপ্রেমিক যারা রয়েছেন আমরা সবাই একত্রিত হয়ে আমরা দেশ গঠন করব। জুলাই সনদের আইনি ভিত্তির প্রাথমিক মর্যাদা প্রদান করতে হবে। এরপরে আগামী জাতীয় নির্বাচনের উল্লেখযোগ্য পূর্ব সময়ে একটা যৌক্তিক সময় হাতে রেখে গণভোটের মাধ্যমে জুলাই সনদকে গণভিত্তি এবং রাষ্ট্রীয় আইনি ভিত্তি প্রদান করতে হবে। দর্শক, জুলাই সনদ স্বাক্ষর নিয়ে আজকের ভোটের ট্রেনের আয়োজনে আজ আলোচনায় আছেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার নাসির উদ্দিন আহমেদ অসীম। অসীম ভাই, আপনার কাছে এবার শুরুতে জানতে চাই যে জুলাই সনদের বেশ কিছু বিষয়ে নোট অফ ডিসেন্ট রয়েছে, অর্থাৎ 84টি বিষয়ে ঐকমত্য, এর মধ্যে 11টি নোট অফ ডিসেন্ট, 9টি নোট অফ ডিসেন্ট দিয়েছে বিএনপি এবং বিএনপির বক্তব্য যে নোট অফ ডিসেন্ট দেয়া অর্থাৎ আপত্তি জানানো বিষয়গুলো তারা বাস্তবায়ন করবে না তারা যদি ক্ষমতায় যায়। এক্ষেত্রে একটি প্রশ্ন, যখন গণভোটে যদি জনগণ রায় দেয় সেই রায়কে কি উপেক্ষা করবে বিএনপি? নিঃসন্দেহে না, সে কারণে আপনি গণভোটের আয়োজনের কথা বলা হয়েছে। নোট অফ ডিসেন্ট মানে চূড়ান্তভাবে আমি সব কিছু বাদ দিয়ে দিলাম, পরিবেশ পরিস্থিতি এবং নির্বাচন হবার পর আপনার সিদ্ধান্ত যে আপনি পরিবর্তন করবো না এমন কোনো কথা নেই। বাট এই মুহূর্তে আপনার যেটা বিএনপি বর্তমান পরিবেশ পরিস্থিতি প্রেক্ষাপট বিবেচনা করে বিএনপি সেখানে নোট অফ ডিসেন্ট দিয়েছে। নোট অফ ডিসেন্ট মানে যে আমি সেখানে যাব না বা আমি তা করতে পারবো না এমন কোনো কথা না। বিএনপি উইল বি অ্যাট লিবার্টি টু এনি টাইম এগ্রি উইথ দোজ প্রপোজালস অ্যাজ ওয়েল। এটা হতে পারে, আমি বলছি না যে এটা হবে বা হচ্ছে, কিন্তু কথাটা হচ্ছে এই যে আমি নোট অফ ডিসেন্টটা দিয়েছি আটার সঙ্গে জনগণ এগ্রি করেন কি করেন না সেটা তো আপনার এই হা না ভোটেই আপনার মনে করেন যে সিদ্ধান্ত হবে, রেফারেন্ডামের মধ্য দিয়েই সিদ্ধান্তটা হবে। এখন আমার কথাটা হচ্ছে সব কিছু যদি একমত হয় সবাই, তাহলে তো আর হা না ভোটের প্রয়োজন ছিল না। সে জায়গাতে চার্টারে সবাই সিগনেচার করতো যে পরবর্তী পার্লামেন্টে এসে আমরা এগুলি সমস্ত কিছু অ্যানেক্ট করব, অ্যামেন্ডমেন্ট করব, সেটা একটা সমাধান হয়ে যেত। গণতন্ত্রের সৌন্দর্য হচ্ছে যে আপনার ডিফারেন্স থাকবে, ডিসেন্ট থাকবে, কিন্তু সেটা প্রত্যেকেরটাকে রেসপেক্ট করতে হবে। আপনার কথা আমাকে মানতেই হবে বা আমার কথা আপনাকে মানতেই হবে, তাহলে তো আর আপনার মনে করেন যে আমাদের প্রতিযোগিতা কিংবা প্রতিদ্বন্দ্বিতা থাকে না। দ্বিতীয় কথাটা হচ্ছে যে গণতন্ত্রের সৌন্দর্যটাই এ জায়গাতে যে আপনি দ্বিমত পোষণ করেও সকলে মিলে একমত হলেন যে হ্যাঁ অমুক দ্বিমত করেছে, আমি এটার পক্ষে ছিলাম, উনি ওটার বিপক্ষে ছিলেন। এটাই হচ্ছে যে বিউটি অফ ডেমোক্রেসি। এখন মূল বিষয়টা হচ্ছে যে আপনার জাতীয় সংসদ নির্বাচনের দিন হা না ভোট হলে কিংবা 1 মাস আগে হলে কী তফাৎ থাকবে? যার যেটা সিদ্ধান্ত নেয়ার হাতে বলবো না নাতে বলবো সেটা তো আপনার কোনো ম্যাটার করে না। সংস্কারের পক্ষে যখন সবাই থাকছেন তো তাহলে মনে করেন যে রেজাল্ট একই হবে। তো আমি তো রাষ্ট্রের কিছু টাকা বাঁচানোর জন্য কিংবা একটা নির্বাচন আয়োজন করা এটা অনেক বড় একটা বিষয়। তো এমনিতেই মনে করেন যে বিগত 3টি নির্বাচন এদেশে কোনো ভোট হয়নি, যা ইচ্ছা তা করেছে বিগত পতিত স্বৈরাচার। এখন যে নির্বাচন কমিশন আমি মনে করি অত্যন্ত ডিভোশন নিয়ে, ডেডিকেশন নিয়ে তারা জাতীয় সংসদ নির্বাচনটা করবেন, আয়োজনটা করবেন, সেই প্রস্তুতি তারা নিচ্ছেন। অসীম ভাই, আপনার কাছে একটু জানতে চাই এই বিষয়ে যে যেহেতু এখনো
গুরুত্বপূর্ণ বেশ কিছু বিষয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে একটু বিভক্তি রয়েছে নোট অফ ডিসেন্টের ক্ষেত্রে। সেখানে সংবিধানের মৌলিক কিছু কাঠামো পরিবর্তন করতে পারে এমন বিষয় যেখানে অনেকগুলো রাজনৈতিক দলের দাবি রয়েছে, সেখানে বিএনপির আপত্তি রয়েছে, অথবা অন্যান্য দলগুলোর কিছু বিষয়ে আপত্তি রয়েছে। সেই নোট অফ ডিসেন্টগুলো কমিয়ে আনার ব্যাপারে কোনো চিন্তা করছেন কিনা? বিশেষ করে উচ্চকক্ষ পিআরের ব্যাপারে ঐকমত্য কমিশন যে সিদ্ধান্ত দিয়েছে, এছাড়া সাংবিধানিক কিছু বিষয়ের যে আলাদা একটা কমিটি গঠনের ব্যাপারে, এই বিষয়গুলো যদি কাছাকাছি বা এক জায়গায় চলে আসে, তাহলে নোট অফ ডিসেন্ট যদি না থাকে, সেটার উপরে যদি গণভোটটা হয়, তাহলেই হয়তো সেটা গণভোটটা জনগণের কাছে বিষয়টা স্পষ্ট হবে। এই বিষয়টা আপনি কিভাবে ভাবছেন? আপনাকে একটা জিনিস বলি যে এখন যেই রেফারেন্ডামটা হবে সেটা বাংলাদেশে বর্তমানে বিদ্যমান সংবিধান অনুযায়ী হচ্ছে না। এটা হচ্ছে যে পরিস্থিতি পরিবেশ বিবেচনা করে আমরা যেটাকে বলি যে জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন বা জনগণের ইচ্ছাটাই সবচেয়ে বড় বিষয়। যেমনটা এই অন্তর্বর্তীকালীন সরকার যে ডক্ট্রিন অফ নেসেসিটির মতো একটা বিষয় হয়ে গেছে, সংবিধানের কোথাও নেই। আপনার মনে করেন যে প্রধানমন্ত্রী পদত্যাগ করা কিংবা প্রধানমন্ত্রী চলে যাওয়া বা কোনো কারণে শূন্য হলে আমরা জানতাম যে 90 দিনের মধ্যে হবে। তত্ত্বাবধায়ক সরকার ছিল যেখানে যে পরবর্তী আরও অন্তত 30 দিন, 120 দিন বিভিন্ন বিষয় ছিল, কিন্তু সেরকম তো অবস্থা নেই। এই সরকার তো 14 মাসের বেশি হয়ে গেছে। 111-এর সময় 2 বছরের বেশি তত্ত্বাবধায়ক সরকার ছিল, কোনো কিছুই আমাদের সংবিধানের মধ্যে ছিল না। পরবর্তী পার্লামেন্ট সেটাকে র্যাটিফাই করেছে। এখন যে বিষয়টা আসছে যে নোট অফ ডিসেন্ট, আমি তো বলেছি যে দ্বিমত পোষণ করাটাও দ্বিমত পোষণ করেই একমত হওয়া যে হ্যাঁ আমরা এই বিষয়ে এই সিদ্ধান্ত নেব, যার কারণে রেফারেন্ডাম হচ্ছে। এখন আপনি আমাদের কনস্টিটিউশনের যদি এমন কোনো বিষয় মৌলিক বিষয় পরিবর্তন করতে চান, তখন কিন্তু যখন সংসদ আসবে তখন আপনাকে আবার গণভোটে যেতে হবে। এখন কথাটা হচ্ছে যে কোথা থেকে যাব আমরা? আর্টিকেল 142 আমাদের এই মুহূর্তে আপনার সেটা 15th অ্যামেন্ডমেন্ট, যেটা সুপ্রিম কোর্টের আপিল বিভাগে এখনও পেন্ডিং আছে। সুপ্রিম কোর্ট যখন খুলবে তখন সেটার উপরে হিয়ারিং হবে এবং তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা নিয়ে হাইকোর্ট ডিভিশনের যে জাজমেন্ট হয়েছে সে জায়গাতে দেখা গেছে আপিল বিভাগ সেম ভিউটাই হোল্ড করতে পারেন। তখন দেখা গেছে যে আপনার ওই রেফারেন্ডামের বিষয়টা যে আর্টিকেল 48, 56, 142 অ্যামেন্ডমেন্ট করতে হলে গণভোটের প্রয়োজন হয়, সেটা সংবিধানের কোনো কিছু আপনার এই আর্টিকেলগুলোর ক্ষেত্রে যদি অ্যামেন্ডমেন্ট করতে হয় তখন গণভোটের প্রয়োজন পড়বে। জি, আপনার বিষয়টি স্পষ্ট। বিষয়গুলো জি অসীম ভাই, আমরা একটু এই বিষয়ে নোট অফ ডিসেন্ট এই বিষয়ে আমরা একটু কথা বলতে চাই। জামাতের মজলিসের শুরা সদস্য ডক্টর আব্দুল হান্নান, আপনার কাছে জানতে চাই যে জনগণ যদি ভোট দেয় বা গণভোট হয়, সেখানে বিএনপি নোট অফ ডিসেন্ট দিয়েই রেখেছে, তাহলে কেন তারা বাস্তবায়ন করবে? এবং সেটা তো ব্যক্তির পছন্দের বিষয়, বলবেন। জি, আপনাকে ধন্যবাদ। আসলে অসীম ভাইয়ের ভিতরেই উত্তর আছে। এটা বিউটি অফ ডেমোক্রেসি। আমি ভিন্নমত পোষণ করেছি, কিন্তু জনগণ আমার ভিন্নমতটাকে রেসপেক্ট না করে অন্যটা পছন্দ করেছে, তখন তো আমাকে সেটাই পছন্দ করতে হবে। দেখেন, আমরা যেহেতু গণতান্ত্রিক উপায়ে সমস্ত কার্যক্রম করি, তাহলে এখানে 31টা রাজনৈতিক দলের ভিতরে 25-26টা রাজনৈতিক দল কিন্তু এই গণভোট চাচ্ছে এবং এই সংশোধনীগুলো চাচ্ছে। নোট অফ ডিসেন্টের ব্যাপারে বিএনপি সহ 2-1টি দলের কি আছে। তো এই জায়গাটা এসে কিন্তু আমি মনে করি মেজরিটির ভিত্তিতে ঐকমত্য কমিশন চাইলে এটাকে এর ভিতরে জুলাই সনদের ভিতরে রেখে হানা ভোটে পাঠাতে পারবে এবং আমি মনে করি যে এটা গ্রহণযোগ্য। বিশেষ করে দেখেন, আমরা আদালতে যখন দেখি উচ্চ আদালতে দ্বিধাবিভক্ত রায় হয়, তখন মেজরিটির ভিত্তিতেই কিন্তু সেই রায়টা কার্যকারী করা হয় এবং গ্রহণ করা হয়। মেজরিটির ভিত্তিতেই কিন্তু আমরা গণতন্ত্রভাবে যে কোনো ডিসিশন নিই। তাহলে অধিকাংশ রাজনৈতিক দল, অধিকাংশ জনগণ যদি হার পক্ষে ভোট দেয়, তাহলে নোট অফ ডিসেন্ট থাকলেও সেটাই তো বিএনপি মানবে, কারণ বিএনপি তো জনগণকে নিয়েই রাজনীতি করে এবং সেই রাজনীতির ধারা তারা অব্যাহত রাখবে। একটা বিষয়ে আমি আরও ক্লিয়ার করতে চাই, বিএনপি কিন্তু তার অবস্থান থেকে সরে এসেছে। বিএনপি কিন্তু চেয়েছিল যে পরবর্তী নির্বাচিত সংসদ কি করবে,
মানে সংস্কার করবে বা যা যা করার দরকার জুলাই সনদ নিয়ে করবে, বাট সেখান থেকে তারা গণভোটের দিকে চলে এসেছে। এবং আমার মনে হয় যে ঐকমত্য কমিশনে স্বাক্ষর করার পরেও গণভোটের দেওয়ার আগ পর্যন্ত আরও অনেকগুলো বিষয়ে রাজনৈতিক দলের ভিতরে আলাপ আলোচনার ভিত্তিতে ঐকমত প্রতিষ্ঠিত হবে বলে আমরা আশা করি। আমি বিশ্বাস করি। আপনাদের দুইজনকে ধন্যবাদ। আমরা জুলাই সনদের যে সব সংকটগুলো সমাধান হয়ে রাজনৈতিক দলগুলো স্বাক্ষর করুক এবং জনগণের ভোটেই সেগুলো বাস্তবায়ন হোক। দর্শক, এই প্রত্যাশায় আজকে বিদায় নিচ্ছি। দেখছেন যারা ভোটের ট্রেন দেখলেন সবাইকে ধন্যবাদ।